এই খবরটি আপনার কাছে নিয়ে এসেছে। सुनो तो अपने दिल की। অধিকার মামলার চিরস্থায়ী সংগ্রাম। বছরের পর বছর ধরে প্রতিবন্ধী অধিকারের সমর্থ করা দুর্বল আইনি প্রযোগের দাবি করেছেন। শীর্ষ আদালতে একটি পিআইএল একটি হিসাব অনুঘটক করার সুযোগ আছে। 2015 সালে সীমা গিরিজা লাল এর্নাকুলামের একজন মানসিক স্বাস্থ্য পরামর্শদাতা একজন দুস্থ মহিলার কাছ থেকে ফোন পেয়েছিলেন। মহিলার ছেলে, একটি প্রতিবন্ধী শিশু, শহরের একটি পেশাগত থেরাপি সেন্টারে তার হাত ভেঙে গিয়েছিল। বছরের পর বছর ধরে সীমা কেরালার আশেপাশে মাল্টিথেরাপি সেন্টারে শিশুদের শারীরিকভাবে নির্যাতিত হওয়ার বেশ কয়েকটি ঘটনা দেখেছে। কিন্তু বাবা মায়ের জন্য ঘটনাগুলি রিপোর্ট করতে চাওয়া বিরল ছিল। এবার অন্যরকম লাগছিল। মা সীমাকে বললেন, যথেষ্ট হয়েছে, আমাদের কিছু করতে হবে। সীমার কোনো আইনি ব্যাকগ্রাউন্ড ছিল না। আমার মনে আছে আমরা কি করব, আমাদের কার কাছে যাওয়া উচিত। আমরা বুঝতে পেরেছিলাম যে অভিযোগের প্রতিকারের জন্য আমাদের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নেই। 1995 সালে ইউনিয়ন প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ, অধিকার সুরক্ষা এবং সম্পূর্ণ অংশগ্রহণ আইন প্রণয়ন করে। কিন্তু আইনটি দন্তহীন ছিল, সেকেলে, অবাস্তব এবং অনেকাংশে অজানা। যখন সীমার পরামর্শে একজন মানবাধিকার আইনজীবী আইনটির সাথে অপরিচিততা প্রকাশ করেছিলেন, তখন তিনি পিতামাতাদের কেরালা শিশু অধিকার কমিশনে একটি পিটিশন দায়ের করতে সাহায্য করেছিলেন এবং সোশ্যাল মিডিয়াতে সংগঠিত হতে শুরু করেছিলেন। আগস্ট 2016-এ সিআরপি রাজ্য জুড়ে থেরাপি কেন্দ্রগুলি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার জন্য একটি আদেশ পাশ করেছে। এদিকে এর্নাকুলাম ভিত্তিক সুচিত্রা নারায়ণ, একাধিক প্রতিবন্ধী, বধিরতা এবং একটি নির্দিষ্ট শেখার অক্ষমতা এসএলডি এর মা, আইনের সাথে তার নিজের চেষ্টা করছিলেন। 1995 আইনে অক্ষমতার একটি সংকীর্ণ সংজ্ঞা ছিল, এটি এসএলডি আক্রান্ত ব্যক্তিদের স্বীকৃতি দেয়নি। নারায়ণ তার মেয়েকে লালন পালনের অভিজ্ঞতার প্রতিফলন ঘটাতে এবং একজন বিশেষ শিক্ষাবিদ হিসেবে 1995 উন্নয়নমূলক প্রতিবন্ধী তরুণদের সাথে কাজ করার জন্য বহু বছর অতিবাহিত করেছেন। তাই তিনি আশাবাদী ছিলেন যখন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার আইন 2016 সালে কার্যকর হয়েছিল, বিশেষ করে যেহেতু এটি প্রযোগের জন্য একটি বিশদ কাঠামো তৈরি করেছে। কিন্তু তিনি যতই ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য আইনের সাথে নিজেকে জড়ালেন, ততই তিনি বুঝতে পেরেছিলেন যে এটি কতটা অকার্যকর ছিল। কোভিড-19 মহামারীর পরের মাসগুলিতে বেঙ্গালুরুর একজন শ্রবণ প্রতিবন্ধী মেয়ে তার কাছে এসেছিলেন, যিনি অভিযোগ করেছিলেন যে তার নিয়োগকর্তা ধীরে ধীরে তাকে কাজ দেওয়া বন্ধ করে দিয়েছেন। নারায়ণ বিষয়টিকে রাজ্যের প্রতিবন্ধী কমিশনারের কাছে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি আধাবিচারিক সংস্থা। কিন্তু যখন আমরা দেখতে গিয়েছিলাম, আমরা দেখতে পেলাম যে ব্যাঙ্গালোরে কোনো প্রতিবন্ধী কমিশনার নেই, নারায়ণ বলেছিলেন। নারায়ণের মতে, এই সেপ্টেম্বরে একজন রাজ্য কমিশনার নিয়োগ করা হয়েছিল এবং তারা এখন নিয়োগকর্তাকে একটি নোটিশ পাঠিয়েছে। নারায়ণ ও সীমার পথ আগেও বহুবার অতিক্রম করেছে, তবে তারা প্রথমবারের মতো একসাথে কাজ করেছিল মহামারীর আগের মাসগুলিতে, স্কুল কর্তৃপক্ষের দ্বারা বৈষম্যের শিকার হওয়া একটি শিশুকে শেখার সমস্যায় সহায়তা করার সময়। পরবর্তী মাসগুলিতে সীমা নারায়ণের কাছ থেকে গভীর দৃষ্টিভঙ্গি অর্জন করেছিল। 2016 এবং 2020 এর মধ্যে সীমার ধারাবাহিক প্রচেষ্টা এবং কেরালা হাইকোর্টে একটি পিটিশন অবশেষে থেরাপি কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য রাজ্যের নিয়ম প্রণয়নের দিকে পরিচালিত করে। 2020 সালে এই নতুন নিয়মগুলি বাস্তবায়িত হচ্ছে কিনা তা পরীক্ষা করার জন্য সীমা তার প্রথম রাউন্ডের আরটিআই আবেদন জমা দেওয়া শুরু করে। তিনি কেরালায় যা পেয়েছিলেন তাতে হতাশ হয়ে তিনি আরও বড় ছবি দেখতে শুরু করেছিলেন, সারা দেশে প্রতিবন্ধী আইনের ভাগ্য। 2020 এবং 2021 এর মধ্যে 2016 আইনের বাস্তবায়নের অবস্থা সম্পর্কে বিস্তৃত বোঝার জন্য সীমা সমস্ত 6টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সাথে সম্পর্কিত আরটিআই ফাইল করেছে। তিনি বুঝতে পেরেছিলেন যে বাস্তবায়ন অর্ধহৃদয় এবং টুকরো টুকরো ছিল, কিন্তু এখন তিনি বুঝতে পেরেছিলেন যে পরিস্থিতি কতটা উদ্বেগজনক। কোনো কমিশনার নেই, কোনো তহবিল নেই, কোনো জেলা স্তরের কমিটি নেই। এই তদন্তের পরিসমাপ্তি ঘটে দুই মহিলার হাতে মিলিত হয়ে 2021 সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে একটি পিআইএল দায়ের করার জন্য আইনের প্রযোগের উপর নজরদারি চেয়ে।
বিষয়টি হয়ে ওঠে সীমা গিরিজা লাল ও এএনআরভি ভারতের ইউনিয়ন এবং ওআরএস সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উত্তরদাতা হিসাবে অভিযুক্ত করা হয়েছে। খালি আসন অপ্রয়োজনীয় নির্দেশ। গিরিজা লালের অংশ হিসাবে সুপ্রিম কোর্ট 2016 আইনের বিভিন্ন বিধান বাস্তবায়নের বিষয়ে সম্মতি প্রতিবেদন জমা দেওয়ার জন্য রাজ্যগুলির সাথে অনুসরণ করা শুরু করে। যখন 2023 সালের জুলাই মাসে মে 2023 পর্যন্ত ডেটা সহ সম্মতি জমা দেওয়ার প্রথম সেটটি একত্রিত করা হয়েছিল, তখন ট্যাবুলেশন একটি দুঃখজনক সত্য বলেছিল, তৃণমূল বিচারক সংস্থাগুলি ছাড়া আইনটি ছিল অসঙ্গত নির্দেশের একটি সেট। রাহুল বাজাজ, একজন দৃষ্টি প্রতিবন্ধী আইনজীবী এবং মিশন অ্যাক্সেসিবিলিটির সহ প্রতিষ্ঠাতা, মামলার মাধ্যমে যুক্তিসঙ্গত বাসস্থান অগ্রসর করার উদ্যোগ, বলেছেন যে কর্তৃপক্ষের অনুপস্থিতিতে অ্যাক্টে থাকা বিভিন্ন গ্যারান্টিগুলিকে কার্যকর করা কঠিন। এই ধরনের একটি কর্তৃত্ব হল বিশেষ আদালত দ্রুত অপরাধ বিচারের জন্য কমপ্লায়েন্স স্ট্যাটাস আপডেট প্রস্তাব করে যে অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, লাদাখ এবং পশ্চিমবঙ্গে কোনো বিশেষ আদালত ছিল না। 16টি রাজ্য এখনও বিশেষ আদালতের জন্য পাবলিক প্রসিকিউটর নিয়োগ করেনি। এমনকি যেখানে 2019 সালে দিল্লির মতো বিশেষ আদালত মনোনীত করা হয়েছে, বাজাজ বলেছিলেন যে শহর জুড়ে জেলা আদালতে কে বিশেষ আদালত হিসাবে কাজ করছে, তাদের দায়িত্ব কি ইত্যাদি সম্পর্কে শূন্য সচেতনতা ছিল। 2023 সালের মে পর্যন্ত 3টি ভারতীয় রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল এখনও রাজ্য প্রতিবন্ধী কমিশনার নিয়োগ করেনি এবং 3টি নিয়োগের নিয়মগুলি এখনও অবহিত করেনি। আপনার কাছে যখন রাজ্য বা প্রধান কমিশনার না থাকে তখন আপনাকে বিষয়গুলির মোকদ্দমা করার জন্য বিকল্প কৌশলগুলি সম্পর্কে সত্যিই ভাবতে হবে, বাজাজ বলেছিলেন। যেখানে অফিস বিদ্যমান, যেমন কেরালায়, এটি সম্পূর্ণরূপে নির্ভরযোগ্য নয়। সীমা এবং নারায়ণ দুজনেই আমাকে বলেছিলেন যে তাদের সমস্ত বছরের ওকালতিতে তাদের সমস্ত অভিযোগের একটি অনুলিপি কমিশনারের অফিসে এবং তারা যে ডজন সরকারি সংস্থার কাছে তারা লিখেছে তাদের কাছে পাঠানো সত্ত্বেও তারা কখনই কেরালা রাজ্য কমিশনারের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাননি। আদালতগুলি পর্যবেক্ষণ করেছে যে সরকারি কর্তৃপক্ষের প্রতি অক্ষমতা কমিশনারদের পরামর্শ মূলত সুপারিশমূলক, কিন্তু এই দিকটিতে স্পষ্টতার অভাব রয়েছে, বিশেষ করে যেহেতু আইনের 1(6) অধ্যায় কমিশনারকে শাস্তিমূলক ক্ষমতা প্রদান করে। এই অংশটির জন্য আমি যে বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি তারা এমন একটি উদাহরণও জানত না যেখানে শাস্তিমূলক বিধানগুলি আহ্বান করা হয়েছে। নরম পন্থা, উষ্ণ আদেশ। বাজাজ অনলাইন ট্রাভেল পোর্টাল মেকমাইট্রিপ MNT এর বিরুদ্ধে একজন ক্লায়েন্টের পক্ষে অভিযোগ দায়ের করার অভিজ্ঞতা শেয়ার করেছেন চিফ কমিশনার ফর পারসনস উইথ ডিসএবিলিটিস CCPD এর কাছে। এটি ছিল দ্বিতীয়বার যখন একটি ব্যক্তিগত সত্তাকে CCPDতে ওয়েবসাইট অ্যাক্সেস যোগ্যতার জন্য অনুসরণ করা হচ্ছে। 2021 সালে বাজাজ নিজেই স্বাস্থ্যসেবা অ্যাপ প্র্যাক্টো টেকনোলজিসের বিরুদ্ধে অভিযোগ করেছিল। সেই দৃষ্টান্তে ফাস্ট 2016 আইনের ধারা 4(0) এবং 4(6) এর উপর নির্ভর করেছিল যে অ্যাক্সেসযোগ্য ওয়েবসাইটগুলি হোস্ট করার বাধ্যবাধকতা বেসরকারি কর্পোরেশনগুলিতেও প্রসারিত হয়েছে। এর আদেশে আরও উল্লেখ করা হয়েছে যে অ্যাক্সেসিবিলিটি সম্মতির জন্য প্রাইভেট ওয়েবসাইটগুলিকে ভারতীয় সরকারের ওয়েবসাইটের নির্দেশিকা এবং ভারতীয় মান ব্যুরোর দ্বারা জারি করা নির্দেশিকাগুলি অনুসরণ করতে হবে। শেষ পর্যন্ত, যাই হোক, CCPD প্রাক্টোর উপর কোন জরিমানা আরোপ করেনি এবং এর ওয়েবসাইট আপডেট করতে 9 মাস সময় দিয়েছে। MNT এর বিরুদ্ধে বাজাজের ক্লায়েন্টের বিরোধ একই রকম ছিল যেটা তিনি ফ্র্যাক্টের বিরুদ্ধে উত্থাপন করেছিলেন। কোম্পানি আইন প্রয়োগের 2 বছরের মধ্যে একটি অ্যাক্সেসযোগ্য ওয়েবসাইট থাকার বাধ্যবাধকতা মেনে চলেনি। কিন্তু আবারও মুখ্য কমিশনার একটি উষ্ণ আদেশ দিয়েছেন যে পর্যবেক্ষণ করে যে MNT ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে এর অ্যাক্সেসযোগ্যতার বৈশিষ্ট্যগুলি আপডেট করছে। কোম্পানিকে কোনো জরিমানা করা হয়নি। বাজাজ পরামর্শ দিয়েছে যে মামলাটি বন্ধ হওয়ার পর থেকে MNT আবার শিথিল হয়েছে। তারা সম্প্রতি অ্যাক্সেসিবিলিটির কোনো ইনপুটকে সাড়া দেয়নি। বাজাজ সেপ্টেম্বরে আমাকে বলেছিল, এবং আজ আমি নিজে ভ্রমণ করতে চাইলে ফ্লাইটের টিকিট বুক করতে পারব না। নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষক দ্বারা উত্থাপিত প্রশ্নের জবাবে একজন MNT মুখপাত্র দাবি করেছেন যে সংস্থাটি বিবাদীদের পাশাপাশি মাননীয় প্রধান কমিশনারকে সম্পূর্ণ সহযোগিতা এবং সমর্থন প্রদান করেছে। তারা আরও উল্লেখ করেছে যে MNT এর মতো একটি জটিল ভ্রমণ অ্যাপ
যা একাধিক প্ল্যাটফর্ম অপারেটিং সিস্টেম জুড়ে কাজ করে এবং ক্রমাগত আপডেট করা হয় এবং একাধিক পরিষেবা এবং বৈশিষ্ট্য প্রদান করে অ্যাক্সেসযোগ্যতার উপর কাজ করা একটি চলমান প্রক্রিয়া যার জন্য ক্রমাগত ফোকাস এবং মনোযোগ প্রয়োজন। লগ ইন এবং অনবোর্ডিং ফ্লো, লেবেলবিহীন আইকন, ক্যালেন্ডার এবং দেশ ক্যালেন্ডার সুইচের নির্দিষ্ট সমস্যাগুলির বিষয়ে এমএনটি মুখপাত্র দাবি করেছেন যে তারা ভয়েস ওভার টকব্যাক সমর্থন দিয়ে ঠিক করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে এমএনটি এর প্রতিক্রিয়া অ্যাক্সেসিবিলিটি সম্পর্কিত আপডেটগুলি সম্পূর্ণ করার জন্য একটি নির্দিষ্ট সময়রেখা প্রদান করেনি, যদিও তারা বলেছিল যে তারা শর্লক্স নামক একটি কোম্পানির সাথে একটি ব্যাপক অ্যাক্সেসিবিলিটি অডিটের মাঝখানে ছিল। এই অ্যাক্সেসিবিলিটি অডিট পরামর্শ দেয় যে সিসিপিডি বিরোধ কোম্পানিতে কিছু ধরনের আত্মদর্শনের দিকে পরিচালিত করেছে, কিন্তু সত্যিকারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হয়ে ওঠার জন্য সিসিপিডিকে তার নিজস্ব ক্ষমতা আরও কার্যকরভাবে কাজে লাগাতে ইচ্ছুক একটি সংস্থা হতে হবে। সবচেয়ে প্রান্তিকদের কাছে বৃহত্তর অ্যাক্সেস গুরুত্বপূর্ণ। বাজাজের দৃষ্টিতে একটি পদক্ষেপ যা অ্যাক্সেসকে উন্নত করতে পারে তা হল সিসিপিডি এর গুরুত্বপূর্ণ বিষয়গুলির লাইভ স্ট্রিমিং, যেমনটি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের অনুশীলন। অন্য একটি অভিযোগ দায়ের প্রক্রিয়া কম জটিল করা জড়িত হতে পারে। অনেক অভিযোগ প্রত্যাখ্যান করা হয় কারণ এই নথি বা সেই নথিটি সরবরাহ করা হয়নি। বাজাজ বলেছেন, আপনাকে কিভাবে সিস্টেমের সাথে সঠিকভাবে আলোচনা করতে হয় তা জানতে হবে। নারায়ণ বোঝেন যে প্রতিটি প্রতিষ্ঠানের সমস্যা আছে, কিন্তু তিনি বলেন যে বিস্তৃত সমস্যা হল রাজ্যের দায়বদ্ধতার অভাব। 2023 সালের জুলাইয়ের আদেশে সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে দিল্লি সহ 6টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি অক্ষমতা কর্মসূচিগুলিকে সমর্থন করার জন্য আইনত বাধ্যতামূলক তহবিল চালাচ্ছে না। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের প্রতিবন্ধী জনসংখ্যার 6.9% গ্রামীণ অঞ্চলে বাস করত। ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ডেটার সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যে সবচেয়ে ধনী ব্যক্তিদের তুলনায় দরিদ্রতম সম্পদের কুইন্টাইলে প্রতিবন্ধিতা 5% বেশি। অক্লান্ত দাবি, মেজাজ আশা। তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে ধীরগতির অগ্রগতি সত্ত্বেও সুপ্রিম কোর্টের সক্রিয় আগ্রহ কিছুটা আশা জাগিয়েছে। প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়, যিনি এই বিষয়ে শুনানির বেঞ্চে রয়েছেন, তিনি নিজেই প্রতিবন্ধী 2 পালক কন্যার পিতামাতা। এটি নারায়ণের জন্য মামলাটিকে আরও ঘনিষ্ঠ বিষয় করে তোলে, যিনি আইনের ব্যর্থতায় তার মেয়ের ছোটবেলায় তার দৈনন্দিন সংগ্রামের প্রতিফলন দেখেন। শুধুমাত্র এখন এই মামলার মাধ্যমে আমরা রাজ্য সরকারগুলিকে এই বিষয়টিকে কিছুটা গুরুত্ব সহকারে নিচ্ছে দেখছি, নারায়ণ বলেছিলেন। মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি মেনে চলার ক্ষেত্রে পিছিয়ে আছে বলে মনে হচ্ছে, কিন্তু নারায়ণ বলেছিলেন যে তামিলনাড়ুর মতো অন্যরা প্রগতিশীল হয়েছে। সীমা বলেছিলেন যে তিনি যে পরিবারগুলির সাথে কাজ করেন তারা অনুভব করেছে যে আদালত তাদের কণ্ঠস্বর স্বীকার করেছে। বাজাজও দীর্ঘমেয়াদী শুনানি নিয়ে বেঞ্চ কি অর্জন করতে পারে তা নিয়ে কিছুটা আশাবাদী। 2023 সালের অক্টোবরে অ্যাক্সেসিবিলিটি সংক্রান্ত সুপ্রিম কোর্ট কমিটি আদালতের কমপ্লেক্সকে প্রতিবন্ধী আইনজীবী, কর্মচারী এবং দর্শনার্থীদের জন্য অ্যাক্সেসযোগ্য করার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বাজাজ রিপোর্টে অবদান রেখেছে, কিন্তু এই আশা অত্যন্ত সতর্কতার সাথে বদলাচ্ছে। প্রতিবন্ধী আইন বাস্তবায়নের সাথে সাথে সম্মতির ইতিহাস কেবল কাগজে কলমে রয়েছে। সীমা শেয়ার করেছেন যে কেরালা প্রথম রাজ্য হয়ে উঠেছে যেটি জেলা স্তরের কমিটিগুলিতে বিস্তারিত জেলাভিত্তিক নিয়োগ জমা দেওয়ার পরে রাজ্যগুলিকে সুপ্রিম কোর্টের দ্বারা এটি করার জন্য চাপ দেওয়া হয়েছিল। কিন্তু 2023 সালের সেপ্টেম্বরে যখন সীমা একটি চলমান মামলায় সাহায্যের জন্য একজন ডিএলসি সদস্যের কাছে পৌঁছায়, তখন তিনি দেখতে পান যে অযৌক্তিকভাবে সদস্যটি তাদের নিজস্ব অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে জানতেন না। তিনি বলেছিলেন যে তিনি আমাকে সাহায্য করতে পারেননি কারণ তিনি কোনো পাননি নির্দেশ বা চিঠিপত্র। এই বাধা সত্ত্বেও প্রতিবন্ধী অধিকারের উকিলরা নিজেদের জোর দিয়ে চলেছেন। নারায়ণ আন্দোলনের ইতিহাসের রূপরেখা দিয়েছিলেন যে দাবিটি এটির সাথে আবদ্ধ। আমাদের একজন জাভেদ আবিদি ছিলেন যিনি নরক ও স্বর্গের কথা শোনার জন্য উত্থাপন করেছিলেন। তিনি সেই কর্মীর অক্লান্ত অভিযোগের কথা উল্লেখ করে বলেন, যার প্রচেষ্টা 2016 সালের আইন প্রণয়নে অবদান রেখেছিল। জুলাইয়ের আদেশে আদালত সমস্ত রাজ্য সরকারকে 5 সেপ্টেম্বরের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে।
কিন্তু মাত্র 3টি দল ইউনিয়ন, মিজোরাম এবং চণ্ডীগড় সময় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। পরবর্তী শুনানি 2023 সালের নভেম্বরে কিছু সময়ের জন্য নির্ধারিত হয়েছে। রাজ্য সরকারগুলির থেকে পরবর্তী সম্মতি প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হয়েছে এবং অধিকারের বিচারের অনেকগুলি বিষয় এখনও সমাধান করা হয়নি। অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে। নারায়ণ, সীমা ও বাজাজের জন্য লড়াই চলবে। অক্লান্ত দাবি, মেজাজ আশা। তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে ধীরগতির অগ্রগতি সত্ত্বেও সুপ্রিম কোর্টের সক্রিয় আগ্রহ কিছুটা আশা জাগিয়েছে। প্রধান বিচারপতি ডি.ওয়াই. চন্দ্রচূড়, যিনি এই বিষয়ে শুনানির বেঞ্চে রয়েছেন, তিনি নিজেই প্রতিবন্ধী 2 পালক কন্যার পিতামাতা। এটি নারায়ণের জন্য মামলাটিকে আরও ঘনিষ্ঠ বিষয় করে তোলে, যিনি আইনের ব্যর্থতায় তার মেয়ের ছোটবেলায় তার দৈনন্দিন সংগ্রামের প্রতিফলন দেখেন। শুধুমাত্র এখন এই মামলার মাধ্যমে আমরা রাজ্য সরকারগুলিকে এই বিষয়টিকে কিছুটা গুরুত্ব সহকারে নিচ্ছে দেখছি, নারায়ণ বলেছিলেন। মহারাষ্ট্রের মতো রাজ্যগুলি মেনে চলার ক্ষেত্রে পিছিয়ে আছে বলে মনে হচ্ছে, কিন্তু নারায়ণ বলেছিলেন যে তামিলনাড়ুর মতো অন্যরা প্রগতিশীল হয়েছে। সীমা বলেছিলেন যে তিনি যে পরিবারগুলির সাথে কাজ করেন তারা অনুভব করেছে যে আদালত তাদের কণ্ঠস্বর স্বীকার করেছে। বাজাজও দীর্ঘমেয়াদী শুনানি নিয়ে বেঞ্চ কি অর্জন করতে পারে তা নিয়ে কিছুটা আশাবাদী। জুলাইয়ের আদেশে আদালত সমস্ত রাজ্য সরকারকে 5 সেপ্টেম্বরের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে। কিন্তু মাত্র 3টি দল ইউনিয়ন, মিজোরাম এবং চণ্ডীগড় সময় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। পরবর্তী শুনানি 2023 সালের নভেম্বরে কিছু সময়ের জন্য নির্ধারিত হয়েছে। রাজ্য সরকারগুলির থেকে পরবর্তী সম্মতি প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হয়েছে এবং অধিকারের বিচারের অনেকগুলি বিষয় এখনও সমাধান করা হয়নি। অনেক কিছু ঝুঁকির মধ্যে রয়েছে। নারায়ণ, সীমা ও বাজাজের জন্য লড়াই চলবে।